আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা কিছুটা যেন হাসির উদ্রেক হলো আমার, বাট নতুন একটা ঘটনা, এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে হাসিনা আমলের খুব দাপটশালী একজন ব্যক্তি, একসময় উনি হাসিনা সরকারের মন্ত্রীও ছিলেন, একাধিকবার মন্ত্রী ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। ফরিদপুরের বৃহত্তর ফরিদপুর এলাকার উনি অধিবাসী এবং এমপি হয়েছেন, বেশ কয়েকবার এমপি হয়েছেন উনি। তিনি একটা আজকে স্ট্যাটাস দিয়েছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আপনি হয়তো ভাববেন একজন লোক ফেসবুকে স্ট্যাটাস কী করে দেয়, যদি সে কারাবন্দি হিসেবে থাকে। জেলখানা থেকে তো ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কথা না, কিন্তু উনি জেলখানা আছেন, এটা যেমন সত্য, উনি স্ট্যাটাস দিয়েছেন এটাও তেমনি সত্য। এবং এটা নিয়ে বিতর্ক হওয়ার পর কিছুক্ষণ পরে উনি স্ট্যাটাসটা আবার ডিলিট করে দিয়েছেন, পাওয়া যাচ্ছে না, এখন আপনার ফেসবুকে ঢোকা যাচ্ছে না, সেটাও সত্য। কিন্তু উনি স্ট্যাটাসটা দিলেন কী করে সেটা নিয়ে নানা আলোচনা চলতে পারে। এবং উনি অবশ্য বলেছেন যে এই স্ট্যাটাসটা উনি দিয়েছেন অনেক কষ্ট করে, তারপরে উনি অনলাইনে এসেছেন, এসে স্ট্যাটাসটা দিয়েছেন। আগে আপনাদের স্ট্যাটাসটা দেখাই, আপনারা দেখুন স্ক্রিনে। উনি সেখানে কী লিখেছেন? উনি লিখেছেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। কথাটা সত্য, আসলে অনেক কষ্ট করে এসেছেন। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। উনি জেলের চার দেয়ালের মধ্যে আছেন, এই জন্য এটা ওনাকে, ওনার সত্তাকে নাকি ওনাকে তার সামনে দাঁড় করিয়েছে। এখন উনি একদম ভেতর থেকে, উপলব্ধি থেকে কথা বলছেন। কি বলছেন উনি বলছেন, অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছি না। কি ভাই, অনেক কিছু যদি বলতে চান তো বলেন, কিন্তু এখন আবার সব বলতে পারছেন না, এটা আবার কোন নাটক? বলতে চাই কিন্তু বলতে পারছি না, এই নাটকে তো কোনো দরকার নাই। আপনার কাছে এই নাটকের কথা শুনতে চাইছে? মাথায় রাখতে হবে মিস্টার ফারুক খান, আপনি একসময় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে। আওয়ামী লীগের কাছে আমাদের মানুষের কোনো গুরুত্ব নাই। আমাদের মানুষের কাছে বর্তমান যে প্রজন্ম, বাংলাদেশের যে মানুষ, তাদের কাছে আপনার কোনো গুরুত্ব নাই। এই যে এই সমস্ত নাটক কী বলতে চান বলে ফেলান। উনি বলেছেন এটুকুই বলবো, এতটুকুই বলবো। এখন সেই কথাটা শুনি, মহান কথাটা কি। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই হলো ওনার কথা। দেখুন, ওনার এই কথাগুলি আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। ওনার মতো একজন লোকের কাছ থেকে এই আত্ম উপলব্ধির কোনো মূল্য আছে কি না আমি জানি না, আমার কাছে অন্তত পক্ষে নাই। কারণ উনি এই জাতির জন্য কি করেছেন এটা নিয়ে আপনি গবেষণা করতে পারেন, তেমন কিছু পাবেন বলে মনে হয় না। অন্যায় অপকর্ম ছাড়া উনি আর কী করেছেন আমি জানি না। উনি যে কথাটা বলতে চাচ্ছেন যে শেখ হাসিনাকে উনি নেত্রী মেনেছিলেন, আচ্ছা মেনেছিলেন, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। পুরো দায়টা উনি চাপাচ্ছেন শেখ হাসিনার উপর। আর ওনারা কি ছিলেন? ধোয়া তুলসী পাতা? ওনারা কোনো আকাম কোকাম করেন নাই? কে উনি কে? এই দেশের সবচেয়ে বড় অর্থ সম্পদ লুণ্ঠনকারী যে 4-5 জন লোকের নাম আছে, তার মধ্যে একজন হলো সামিট গ্রুপের আজিজ খান। উনি হলো আজিজ খানের সহোদর ভাই, তাই না? উনি মন্ত্রী ছিলেন একাধিকবার, এমপি ছিলেন আরও কয়েকবার, আওয়ামী লীগের খুব গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন। আপনি দেখবেন এই সময় মিডিয়াতে যত আওয়ামী লীগের কোনো বক্তব্য আসতো এবং সেই বক্তব্যের জন্য যত লোককে মিডিয়া যখন কাউকে কোট করতো, কথা বলতো, এই লোক কোট করতো এই লোককে, এবং সে বড় বড় কথা বলতো। আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ একজন লিডার ছিলেন। উনি বলতে চাচ্ছেন এই দলটার আজকের এই দুরবস্থার কারণ হলো শেখ হাসিনার হঠকারিতা। হ্যাঁ, শেখ হাসিনার হঠকারিতা না, শেখ হাসিনার স্বৈরাচারী আচরণ, স্বৈরাচারী কর্মকাণ্ড, সব কিছু এই দলের আজকের এই দুরবস্থার জন্য দায়ী, মানতে রাজি আছে। কিন্তু কেবল উনিই দায়ী, আর আপনি ফারুক খান খুব নিরপরাধ, নিষ্কলুষ একটা চরিত্র, এটা এই জাতিকে মানতে বলেন? আকাম কুকাম আপনি নিজে কম করেছেন, তারপর আবার কি বলছেন? দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত
কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। এটা বলার আপনি কে? ওই শুদ্ধি অভিযানে তো প্রথম দফায় আপনি বাদ পড়বেন, আপনি 14 গোষ্ঠী বাদ পড়বে। এই কথা বলার আপনি কে? হু আর ইউ? যে শুদ্ধি অভিযান করবে তো বটে। আমি তো মনে করি আজকে হোক কালকে হোক আওয়ামী লীগে যারা মাঠ পর্যায়ের নেতাকর্মী আছেন তারা অবশ্যই সেই শুদ্ধি অভিযান চালাবে, এবং সেই শুদ্ধি অভিযানে প্রথম দফায় আপনাকে বাদ দেওয়া হবে। কম তো করেন নাই। ওই মকসুদপুর এলাকায় গেলে সবাই জানে আপনি কি করেছেন, বহুত খবর তো পাই। আপনি অত কিছু বাদ দেন, আমি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে একটা কথা বলি। আপনি যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটা বাগাইছেন ভাই, ছিলেন আর্মিতে, মুক্তিযুদ্ধ করছেন মুক্তিযুদ্ধ, সবাই জানে। এর জন্য কি শেখ হাসিনা দেয়? এর জন্য শেখ হাসিনা দেয়? এগুলো তো বলে লাভ নাই। আপনারা দেখবেন যখন এরকম ক্ষমতা পট পরিবর্তন হয়, যখন কেউ বিপদে পড়ে, তখন দেখবেন ওখান থেকে 2 একজন বেরিয়ে আসার চেষ্টা করে। যে বলে না, ডুবন্ত জাহাজ থেকে নাকি ইঁদুররা লাফিয়ে পড়ে। জাহাজ তো আগেই ডুবে গেছে, এখন এই 2-একটা ইঁদুর, এর মতো 2-একটা ইঁদুর বলতেছে যে আমরা দায়ী না, অমুকে দায়ী। ভাই, আপনি যা করছেন তার বিচারই আগে হোক, ওই বিচার সামলান, ওই বিচার সামলান। আমি তো মনে করি আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উচিত হবে ওনাদের যত লোক আওয়ামী লীগের দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এমনকি থানা পর্যায় পর্যন্ত আমি মনে করি, জেলা পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে তো বটেই, এদের সবাইকে বাদ দিয়ে নতুন করে দল গঠনের চিন্তা করা। এই প্রত্যেকটা অপরাধী, প্রত্যেকটা ব্যক্তির, এই শেখ হাসিনা থেকে শুরু করে, এই ফারুক খান থেকে শুরু করে যত লোক আছে, এই যত মন্ত্রী ছিল, মানে আওয়ামী লীগের এই 15 বছরের শাসন আমলে যত লোক মন্ত্রী ছিল, যত লোক এমপি ছিল, যত লোক এমপির জন্য নমিনেশন চেয়েছিল, বিভিন্ন কমিশন, বিভিন্ন স্তর, জেলা পর্যায় পর্যন্ত যত লোক জেলা কমিটিতে ছিল, কেন্দ্রীয় কমিটিতে ছিল, এদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। বিচার করে যদি কেউ ভালো হয়, বিচার করে সে বেরিয়ে আসবে, নতুবা বিচার সাজা খাটতে হবে। খেটে তারপর আলোচনা করবেন যে দলের কার ভুল হয়েছে, কার ভুল হয় নাই। অপরাধীর দায়িত্ব না যে কে অপরাধ করেছে, কে দায়ী আর কে দায়ী, এটা নির্ধারণ করার। ওটা নির্ধারণ করবে জনগণ, ওটা নির্ধারণ করবে আদালত। আর এই ধরনের নাটক কম করেন ভাই। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।